বিসমিল্লাহির-রহমানির-রহিম। 2021 সালে সাভার উপজেলা থেকে শাপলা ক্লাব ও প্রেসিডেন্ট ক্লাব অ্যাওয়ার্ডের প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান 2024-এ আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এসিলেন সভা। উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথি হিসাবে সাভার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা। উপস্থিত আছেন সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ঈশ্বর জাহান মিনি। উপস্থিত আছেন মনোহরআট্টা উপজেলা একাডেমিক সুপারভাইজার, অন্যান্য আমন্ত্রিত অতিথিবর্গ, শ্রুতিমণ্ডলী এবং যাদের জন্য আজকে অনুষ্ঠান স্কাউট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাকে যখন স্কাউটের একজন জানালো যে আমরা 2021 সালে শাপলা যেটা প্রাথমিক পর্যায়ে আর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড যেটা মাধ্যমিক পর্যায়ে, সেখানে আমরা 25 জন মাধ্যমিক এবং 9 জন প্রাথমিক পর্যায়ে পুরস্কার পেয়েছি রাষ্ট্রীয়। তা আমার কাছে মনে হলো যে আমি তো ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, স্কাউট কারা করে এবং এদের জীবনে কি কাজে লাগে তাদেরকে একটু উৎসাহিত দেওয়া দরকার এবং কিছু কথা বলা দরকার, যে কথাগুলো তারা হয়তো শুনে নেয় কিংবা শুনলেও এটা গুরুত্ব দেয় না। তাদেরকে মূল্যায়ন করা দরকার, তাদেরকে সম্বর্ধনা দেওয়া দরকার, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুরস্কার। যারা যে জগতে থাকে সেই জগতের পুরস্কার জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং সেই উসিলায় কিন্তু আজকে তোমাদের সাথে আমাদের আজকে এই অনুষ্ঠান করব। এবং আমি শুনে খুশি হয়েছি এখানে একজন যারা এই 36 জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের একজন মাতাও এখানে উপস্থিত আছেন। আমি যদি কিছু না মনে করেন আছেন এখানে উপস্থিত, একটু দাঁড়াবেন সবাই দেখতে চান। আপনার মারা গেছেন, আপনার সন্তানের নাম সিয়াম, ইসলামনগরে যে ছেলেটা মারা গেছে। আমি কিন্তু আপনাদের পাশে গিয়েছি, মনে হচ্ছে বসেন। এবং আমি প্রায় 1500 ছাত্র জনতা শ্রমিক মারা গিয়েছে, 15,000 ছাত্র জনতা শ্রমিক পঙ্গু হয়েছে, কারো এক চোখ নাই, দুই চোখ নাই, এক হাত নাই, দুই হাত নাই, এক পা নাই, দুই পা নাই, আরো অনেক কঠিন অসুখে। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি। আজকে তাদের কারণে নতুন দেশটা নতুন গণতন্ত্র, নতুন স্বাধীনতা একটা ফ্লেভার আমরা পাচ্ছি, যেটার সুবাদে আমি এখানে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারছি। কারণ আমি এই 16 বছরে এই এলাকায় আসতে পারি নাই, অথচ আমি 2001 সালে এই এলাকায় এমপি ছিলাম, অথচ আমি 1996-এ এই এলাকায় এমপি ছিলাম। আমি আমার বক্তৃতার শুরুতেই যারা স্কাউট করত কিন্তু এই আন্দোলনে মারা গেছে স্পষ্টভাবে, আরও থাকতে পারে, আমার কাছে 9 জনের নাম আছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। মাহফুজুর রহমান মুগ্ধ, যে মুগ্ধকে আমরা সবাই চিনি, সেই পানি নিয়ে যেটা আমরা দেখেছি ভাইরাল। রোহান আহমেদ খান, তানজির খান মুন্না, শরীফুদ্দিন আহমেদ আসনাফ, মাহবুব আলম, গুলাম নাফিস, তাহির জামান পিও, আরিফুল ইসলাম শাহ, ফারহান ফায়াজ, এরা সরাসরি স্কাউটের সাথে জড়িত ছিল এবং এরা কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছে। তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। জীবনের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট কি, যারা চুপচাপ থাকবে, লেখাপড়ার পাশে আদার্স কোনো কোয়ালিটি থাকবে না, তাদেরকে জীবনে অনেক সমস্যা ফেস করতে হবে এবং সমস্যার পর সমস্যা। তোমাকে নো বলা শিখতে হবে অথবা ম্যানেজ করা শিখতে হবে। যে নো বলা শিখতে পারবে যে এটা আমি পারবো না, এটা আমি করতে পারবো না, এটা আমার করার সময় নেই। কারণ যে নো না বলবে তাকে দুনিয়া কাজ দেওয়া হবে, বাসায়, অফিসে, সব জায়গায় মনে হবে যে তো না বলো না, কিন্তু এই সব কাজ করাই নেই। কারণ আমাদের ধর্মটাই এরকম। তারপর যুক্তি দিতে হবে, নো বলা মানে বেয়াদবি না, আমার এটা দরকার, আমি এটা করেছি, এটা আমার জুডিডিকশনে আছে, এটা আমার দায়িত্বের মধ্যে আছে, আমি এই জব করেছি, এখন অতিরিক্ত দেওয়া হচ্ছে। আমি জব করলে আমি তো বসের কথা শুনবো, ইমিডিয়েট যে আমার কনসার্ন অফিসার তার কথা শুনবো,
কিন্তু অযৌক্তিকভাবে সারাদিন আমাকে কাজের মধ্যে রাখবে, এটা তো হবে না। সেটা বুদ্ধি বের করতে হবে, বেয়াদবিক দিয়ে নো বলতে হবে না, টেকনিক করে নো বলতে হবে যে আপনার, তারপর দেখবেন যে আপনাকে আর চাপ দিচ্ছেন, যেটা কোনো বেনিফিট নাই, যেটা কোনো ওভার টাইম নাই, যে কাজ করলে তোমার প্রমোশন হবে না, সেরকম কাজ করলে কোনো যুক্তি নাই। বোকা মানুষের সেরকম কাজ করে, কোনো দায়িত্বশীল লোক, কোনো বুদ্ধিমান লোক এরকম কাজ করবে না। হ্যাঁ করবো, সে যদি ইমিডিয়েট কনসার্ন অফিসার বলছে তার কাজ তোমার করতে হবে, কম বেশি করতে হবে, কিন্তু কয়দিন পর চাপিয়ে দিবে সেই কাজ করবো। আর জীবনে ভালো করতে হলে, টিকে থাকতে হলে, সবাইকে খুশি করতে হলে এক্সট্রা কিছু কোয়ালিটি লাগবে, সেটা পড়াশোনা দিয়ে হবে না। পৃথিবীর অনেক বিখ্যাত লোক আছে, এই সারাদিন ধরে নাম বললেও নাম শেষ হবে না, যেটা লেখাপড়া খুব নিতান্তই কম জানত, অথচ সারা পৃথিবী তার কিছু নেই। লেখাপড়া কেন দরকার? লেখাপড়াই দরকার যে জীবন যুদ্ধে আমাকে এগিয়ে যেতে হলে লেখাপড়া থাকলে আমার সহজ হবে, কিন্তু আরো অনেক কিছু লাগবে জীবন যুদ্ধে জয়ী হতে হলে। একটা মানুষকে সাকসেস আমরা কখন বলি? যে পরিবারের সাকসেস, সন্তান হিসাবে, বাবা হিসাবে, হাজবেন্ড হিসাবে, কিংবা ওয়াইফ হিসাবে, তারপর ব্যবসায়ী হিসাবে, চাকরিজীবী হিসাবে। আপনার 10টা সেক্টর আছে, 10টা সেক্টরে আপনি যখন প্রত্যেক সেক্টরে 80 করে নাম্বার পেবেন, তখন আপনি একজন সাকসেসফুল মানুষ, যেটা ইভ্যালুয়েশন হবে আফটার 50 ইয়ার্স। 50 বছর আগে এটা ইভ্যালুয়েশন করা যাবে না। আপনি একটা জায়গায় লেখাপড়া পেয়ে যান। অনেক ছাত্র আমি জানি, আমি একজনের কথা বলতে পারি, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, বোর্ডে স্ট্যান্ড করা, মেডিকেলে সে ভালো করেনি, সে ফ্লাস্ট্রেটেড হয়েছিল, হতাশ ছিল। তারপর সে এখন একটা জায়গায়, একটা ডিপার্টমেন্টে সে এখন টপ মানে পোস্টে নিয়ে বসে আছে। আমি নাম বললাম এটা নিয়ে গবেষণা হবে যে এই কথা ডাক্তার সাহেবের দিন কেন বলবো, একটা ডিপার্টমেন্ট একদম টপ পোস্টে বসে আছে। এখন হয়েছে, আগে ছিল না। তো একটা টপ পোস্টে, একটা রাষ্ট্রের একটা ডিপার্টমেন্টের টপ পোস্টে কম না, গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটা জায়গা। তো এই কথাগুলো তোমাদের বলার উদ্দেশ্য হলো পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করতে হবে। এবং আমি খুবই খুশি, আনন্দিত। প্রথম খুশি যে তোমার স্কাউটের সাথে জড়িত। স্কাউট কি পারে এটা আমরা জানি, অনেকে দেখেছি। আরো ভালো করে দেখলাম 5 তারিখের পরে আমরা রাস্তায় যে ট্রাফিক নিয়ন্ত্রণ থাকা আশেপাশে, এবং আমি মজার একটা কাহিনী বলি, মানে কিছু হলে গাড়ি চেক করে। এখন আমরা তো জানি যে দেশের একটা প্রেক্ষাপট, নিজের পরিচয় দিয়ে আরো বিপদে পড়তে পারি। আমার ড্রাইভার একবার রং করলো, আমার গাড়ি 10 মিনিট আটকে রাখলো। আমার ড্রাইভার বলে, স্যার পরিচয় দেন, চড়াই দাঁত পালো বয়ে থাকবে। তো বসে গেলাম, 5 মিনিট পরে এসে বললো, ঠিক আছে আপনার যান। আমি কোনো পরিচয় দিলাম না, ড্রাইভারকে পরিচয় দিতে দিলাম না, কারণ তোমার দায়িত্ব ছিল যেটা, তুমি সিগনাল অমান্য করে একটা জায়গায় তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন ছিল। সে ড্রাইভার, আমার ড্রাইভার তো বুঝুনি, সেই গল্প বললাম না, সে কিছু না মেনে রাস্তা আটকে দিল। এটা 5 তারিখে ইমিডিয়েট পরে, হয়তো 10-12 তারিখ থেকে ঘটনা। আমি চুপচাপ, ঠিক আছে অন্যায় করছি, এখন দেখি, কোনো জরিমানা হলো না এটা। তারপর দেখি কয়েকদিন পর এই রাস্তায় গেলে একটা স্লিপ দেয়, গাড়ি চেক করে, এটা আবার সামনে গিয়ে স্লিপ দেখাতে হয় যে আমার গাড়ি চেক করছে, এই যে স্লিপ। মানে এই যে একটা সুন্দর সিস্টেম, যে তাদের নিরাপত্তার দায়িত্ব দেখতে হবে। এবং তারপর কিছুদিন পরে দেখলাম যে একজনের গাড়িতে কয়েক কোটি টাকা পাওয়া গেল। তো গাড়ির চেকের কিন্তু প্রয়োজন আছে। আমরা কোথাও মধ্যে হাতে গাড়ি চেক করলে আমি কিছু মনে করি না, এটা নিরাপত্তার দায়িত্ব, সেটা তার দায়িত্ব। আমি কি হনুরে এটা ভাবার তো দরকার নাই। আমি যদি একদম ভালো মানুষ হই, আমি যদি নিয়মের মধ্যে থাকতে চাই, তাহলে তো আমার রাষ্ট্রীয় নিয়মকানুন ফলো করতে হবে। আমি কি পদবি আছে, সব কিছু ভাবার দরকার নাই, চেক করতেছে করুক না। আমার যদি কনফিডেন্ট থাকে আমার গাড়িতে কিছু নাই, অন্যায় কিছু পাওয়া যাবে না, অসুবিধা কি, 2 মিনিট নষ্ট হলে কিছু আসে না। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো সবসময় নিয়মের মধ্যে থাকবা। যখন যে রাষ্ট্রীয় নিয়ম, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম, যেখানে চাকরি করে সেই নিয়ম, সেটার মধ্যে করতে হবে। আর সেকেন্ডের মধ্যে তোমরা পুরস্কার পেয়েছো, এটা অবশ্যই আমাদের দায়িত্ব। যে যখন দায়িত্বে থাকবেন, দায়িত্ব বলতে আমি একজন লিডারের দায়িত্ব সর্বক্ষণিক। আমি কি এমপি হলাম কি হলাম না সেটা ব্যাপার না। যতক্ষণ আমার সামনে কিছু ভালো কিছু পড়বে, আমি তার প্রশংসা করব, তাকে মূল্যায়ন করব, তাকে গুরুত্ব দিব, এবং তাকে কোনো সুযোগ সুবিধা থাকলে সেটাও দেওয়ার চেষ্টা করব। আমি ক্যাডেট কলেজে পড়েছি। ক্যাডেট কলেজকে বলা হয় যেমন হিন্দুদের বেলা একটা পদ্ধতি, 12 মাসে 13 পার্বণ, মানে অনেক রকম ধর্মীয় অনুষ্ঠান 12 মাসে হয়। তো ক্যাডেট কলেজ আমাদের 52 সপ্তাহে 66টা প্রতিযোগিতা হতো। আমাদের 3টা হল ছিল, 3টা হলের মধ্যে এই প্রতিযোগিতাগুলো চলতে থাকতো।
এবং ক্যাডেট কলেজ হলো ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত, 7, 8, 9, 10 এসএসসি পরীক্ষা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা, তারপর তুমি ওখান থেকে আউট হয়ে যাবা, মানে আউট হয়ে মানে চলে আসতে হবে। তো ওইখানে ক্যাডেট কলেজের কনসেপ্ট ছিল যে তোমাকে অলরাউন্ডার হিসাবে বেরোতে হবে। অলরাউন্ডার মানে কি? ক্রিকেট অলরাউন্ডার যেরকম যে ভালো বল করে, ভালো ব্যাট করে, তাকে অলরাউন্ডার বলে। আর ক্যাডেট কলেজের কনসেপ্ট ছিল তোমাকে সব কিছুই জানতে হবে, ভালো না জানো মোটামুটি জানতে হবে। এবং আমাদের ম্যান্ডেটরি ছিল যে ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হকি, ক্রিকেট, লন টেনিস, ব্যাডমিন্টন এগুলো খেলতে হবে। এবং আমাদের ফিল করা আছে 300 একর জমির উপর ক্যাডেট কলেজ, মির্জাপুরে আমি পড়েছি, 80 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। এবং সব খেলা, আজকে ফুটবল খেলছি, আজকে ভলিবল খেলছি, পরশুদিন ক্রিকেট খেলছি, এইভাবে রোস্টার করা সারা বছর। এখন আপনি চিন্তা করেন যে ছেলেটা ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সব খেলাধুলা করবে এবং কম্পিটিশনে পার্টিসিপেট করবে, সে তো কম বেশি সব খেলায় খেলাধুলা করবে। তারপর ইনডোরে আছে দাবা, টেবিল টেনিস, ক্যারাম, ইনডোরে সেগুলো আছে। আর কম্পিটিশনে তো বক্তৃতা প্রতিযোগিতা, ইংলিশ, বাংলা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, নির্ধারিত বিষয়ে বক্তৃতা, বানান প্রতিযোগিতা, ক্যারাম, নাচ, গান, সমস্ত। তারপর এই যে ফুটবল টুটবল সেগুলা, এগুলা হিসাব করে আমরা দেখতাম যে বছর শেষে দেশ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু যে শিডিউল ক্যাডেট কলেজে দেওয়া আছে সেই শিডিউল অনুযায়ী কম্পিটিশন হয়। বছরে 2-3 বার ছুটি, সারা বছর ক্যালেন্ডার আমাদের প্রথম দিন ধরে দিচ্ছে যে সারা বছর এই শিডিউলে চলতে হবে, কবে ছুটি হবে, কবে পরীক্ষা হবে। এবং ক্যাডেট কলেজ একটা নতুন জিনিস আমরা শিখলাম, সেটা কি? আমার আজকে পরীক্ষা, কালকে আমাকে বাংলার নাম্বারটা বলে দিচ্ছে তুমি এই সাবজেক্টে পেয়েছো, কারণ এক একটা ক্লাসে 50 জন করে, ওই স্যারে কষ্ট করে খাতা দেখতে হতো। আজকে পরীক্ষা শেষ, 10 দিনব্যাপী পরীক্ষা শেষ, কালকে পুরো রেজাল্ট আমাদের জানিয়ে দিয়ে বলেছে এখন তুমি বাসায় চলে যাও। এবং বাসায় আমাকে কুরিয়ার করে অ্যাড্রেস পাঠাইতো, আমার বাবা যেন দেখে যে তোমার ছেলে কী রেজাল্ট করেছে। এবং রেজাল্টটা কি? 50 জনের নাম আছে 1 থেকে 50 পর্যন্ত, এখানে 10টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা রেজাল্ট বাসায় বসে দেখতে পাচ্ছে তার বাবা মা। তাহলে সে কম্পেয়ার করা যায় কোন সাবজেক্টে কোন ছেলে কত নাম্বার পেয়েছে। তো এই জিনিসগুলো আমরা ক্যাডেট কলেজে শিখেছি। এবং ক্যাডেট কলেজে শেখার সবচেয়ে আমার পলিটিক্সের কাজে লাগছে সেটা হলো যে এখনও আমি, আমার বয়স 63 বছর, আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবো ধরো 7টা, এই 7টায় আমি ঘুম থেকে উঠে আমি গোসল করবো, শেভ করবো, নাস্তা খাবো, ড্রেস পরে আমি গাড়ি তুলবো, আধা ঘন্টা সময় লাগবে না। আমি কনফিডেন্ট লেস দেন হাফ অ্যান আওয়ারের মধ্যে আমি এই 3-4টা কাজ করে আমি গাড়িতে উঠে বসতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। ওই যে শিখতে দিয়েছে, আমি টাইম ম্যানেজমেন্ট আমরা ভালো বুঝি। তখন যখন খুব টাইট শিডিউল হয়, এক প্রোগ্রামে এখানে 1.5 ঘন্টা পরে আর আমি গাড়িতে ঘুমাতেও পারি। আমার একটা মহৎ গুণ আছে, বিছানায় গেলে 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বো। আমি প্লেনে ঘুমাতে পারি, রেল লাইনে ঘুমাতে পারি, লঞ্চে ঘুমাতে পারি, আমি গাড়িতে ঘুমাতে পারি, কোনো সমস্যা নেই। আমি টায়ার্ড হলে বাস ঘুম। কারণ আমার কাছে মনে হয় যে আমাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, কোথায় কী বলতেছি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তো আমাকে তো ভুল করা যাবে না, মাথাটা তো ঠিক রাখতে হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম পলিটিশিয়ানদের মাথা তো ঠিক থাকে না, আমাদের অনেক সময় এলোমেলো হয়ে যায় নেতা কর্মীদের চাপে। কিন্তু এইসব অনুষ্ঠানে যে একটা ফর্মাল অনুষ্ঠানে কিছু বলতে হবে, ওইটা তো মাথা ঠান্ডা রেখেই বলতে হবে। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে তোমরা স্কাউট হয়েছো, আমি জানি স্কাউটটা কি পারে, লেখাপড়ার পাশে এটা ভালো। এবং যারা স্কাউট করছো তাদের অনেকেই কাহিনী জীবনে দেখেছি, অনেক অনেক ভালো জায়গাও আছে। এবং এটা তোমাদের পরিবারে কী কাজে লাগবে? আমরা একটা কথা বলি, ওয়ান্স এ লিডার অলওয়েজ এ লিডার। যারা সুন্দর করে কথা বলতে পারে, গুড ম্যানেজমেন্ট করতে পারে, অনেক কিছু জীবনে দেখেছে, সে সব জায়গায় নেতৃত্ব দেবে। একটা অফিসে যাবেন, সেখানে একটা অনুষ্ঠান হবে, আপনাকে দায়িত্ব নেবে, ভাই একটু আসেন না, একটু হেল্প করেন না, এটা দেখেন না। তো আপনি যখন প্রত্যেকটা জায়গায় কাজ করার সুযোগ পাবেন, তখন কিন্তু জীবনে হতাশা থাকবেন। আর আপনি যখন একটা নিয়ে ব্যস্ত থাকবেন, তখন কিন্তু হবে না। যেমন আমাদের এই সরকার 15 বছর আগে আসতে পারেনি, আমি আবার লেখালেখি করি। দেওয়ান সালাউদ্দিন বাবু নামে কিন্তু আমার 15টা বইও বাজারে আছে। আমি আমার আত্মজীবনী লিখেছি, বাবার জীবনী লিখেছি, ভ্রমণ কাহিনী লিখেছি, আমার জেলে ছিলাম 3 বার সেটা লিখেছি। মানে একটা জায়গায় বিচরণ করলে হবে না, নানা জায়গায় বিচরণ করতে হবে। হ্যাঁ, পলিটিক্সে আমার অবস্থা খুবই খারাপ, আমার পুলিশ খুঁজতেছে, ঠিক আছে, পলায় লেখালেখি করতেছি, সময়টা তো কাটাতে হবে। তো সেই জন্য অলরাউন্ডার হলে জীবনে অনেক কাজে লাগে। একটা নিয়ে হতাশ হওয়া যায়,
কিন্তু অনেক কিছু যখন এক্সপার্ট হয় তখন হতাশা আর কিছু না। আমি অনেক গল্প বললাম, একটা অনুপ্রেরণামূলক গল্প একটু বলবো, যেটা মায়েদের কাজে লাগবে ভবিষ্যতের জন্য। টমাস আলভা এডিসন কি আবিষ্কার করেছেন তোমরা অনেকে জানো? বিদ্যুৎ বাল্ব। হ্যাঁ, তারপর গ্রামোফোন আবিষ্কার করেছে, ভিডিও ক্যামেরা আবিষ্কার করেছে। উনি ছোটবেলায় লেখাপড়া একদম ভালো ছিল না, এবং একটা জ্বরের কারণে তার কানে সে কম শুনতেন। সেটা মানে আরও আগে, হয়তো 5-7 বছরের বয়স হবে। খুব খারাপ রেজাল্টের জন্য তাকে স্কুল থেকে বের করে দিলেন। একটা টিসি লিখে সিলগালা করে টমাস আলভা এডিসনকে তার টিচার বলছে, এই চিঠিটা তুমি তোমার মাকে দিবা। তার মার কাছে দিয়েছে, মা এই যে একটা চিঠি দিছে। কি লিখছে? এটা তো এইভাবে লেখা, আমি তো পড়তে পারি না, পড়ার সুযোগ নাই, তোমাকে বলতে বলছে। কারণ বাচ্চারা, আমার টিচাররা যা বলে, ছোটোবেলাতে বাচ্চারা অন্য কিছু শেখার সুযোগ থাকে না, স্টেট লাইনে থাকে, যে বলেছে মার কাছে দিয়েছে। মা এক নিঃশ্বাসে চিঠিটা পড়ে ফেললেন। ছেলে জিজ্ঞেস করছে, মা চিঠিতে কি লেখা আছে? এবার মা চিঠি পড়ছে, আপনার ছেলে খুবই মেধা সম্পন্ন একজন ছাত্র। আমার স্কুলে, এটা ওখানকার প্রিন্সিপালের চিঠি, প্রতিষ্ঠান প্রধানের চিঠি। আপনার ছেলেকে পড়ানোর মতো যথেষ্ট ভালো শিক্ষক আমার স্কুলে নাই। দয়া করে আপনি তাকে একটি ভালো স্কুলে পড়ানোর ব্যবস্থা করবেন এবং নিজে আপনি এটার দায়িত্ব নেবেন। আপনার প্রতি শুভকামনা, আপনার সন্তানের প্রতি শুভকামনা। তো ছেলে তো খুব খুশি যে মা বলছে। তারপর সে নিজে দায়িত্ব নিয়ে ছেলেকে আরও অনেক জায়গায় পড়িয়ে টুড়িয়ে, তারপর সেই জগৎ বিখ্যাত সে আবিষ্কারক হলেন। এবং আমার যতটুকু মনে পড়ে 1093টি প্যাটেন্ট ফর্মুলা আবিষ্কার করেছিল, যেটা ভ্যালুয়েশন করলে হাজার হাজার কোটি টাকা, এটা হিসাব দেওয়া যাবে না। অনেক দিন পরে তিনি বাসা পরিবর্তন করার সময় পুরানো ট্রাঙ্ক থেকে সে মায়ের চিঠিটা খুঁজে পেলেন। তো টমাস আলভা এডিসনের মনে আছে যে এই চিঠিটা সেই চিঠি আমাকে আমাদের স্কুলে প্রধান দিয়েছিলেন। চিঠিতে লেখা, টমাস আলভা এডিসন পড়ছেন আর চোখ দিয়ে তার পানি পড়ছে। আপনার ছেলে একটা স্থূল বুদ্ধিসম্পন্ন ছাত্র, এরকম খারাপ ছাত্র আমাদের স্কুলে আমরা রাখি না। আগামীকাল থেকে আপনার এই ছেলে যেন এই স্কুলে না আসে। আমরা সত্যি দুঃখিত, আপনার ছেলেকে আমরা স্কুলে রাখতে পারছি না বলে। টমাস আলভা এডিসন ওই দিন রাতে ডায়েরিতে লিখলেন যে আমার মা অত্যন্ত বুদ্ধিসম্পন্ন একজন মহিলা ছিলেন, তার কারণে আমি আজকে জগৎ বিখ্যাত একজন আবিষ্কারক, সারা পৃথিবী আমাকে চেনে। মা তোমার জন্য অনেক অনেক দোয়া। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এরকম বাস্তবতা অনেকে মোকাবেলা করতে হয় সন্তানদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি। লেখাপড়ার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই। তা মা খুব লেখাপড়া জানতো, আমি জানি না, ওইটা গুগলে নাই। কিন্তু যে কাজটা করলেন, আজকে যদি ওই সত্যি কথাটা বলতেন, এই টমাস আলভা এডিসন হয়তো সারা পৃথিবীর মানুষ চিনত না। সে সুইসাইডও করতে পারত, কিংবা অন্য কিছু হতো। একটা মারের ক্যারিশমা কি, এই গল্প থেকে কিন্তু আমরা সেটা জানতে পারলাম। এটা বলার উদ্দেশ্য হলো, তোমাকে ক্যারিশমেটিক হতে হবে, অনেক দক্ষ হতে হবে, যেটা বইপত্রের সাথে দক্ষতার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো অন্য কিছুর সাথে। তুমি যত কাজ করবে, যত মানুষের সাথে মিশবে, যত কিছু দেখবে, তোমার নিজস্ব একটা দক্ষতা তৈরি হবে, যেটা জীবনের সব ক্ষেত্রে কাজে লাগবে। পাঠ্যপুস্তক দিয়ে জীবনে বেশি দূর যাওয়া যায় না, আরও অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। স্কাউটের মতো সংগঠনের সাথে লেগে থাকতে হবে। তোমরা যারা পুরস্কার পেয়েছো তাদেরকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমরা প্রত্যাশা করি আরও বড় পর্যায় থেকে আরও বড় বড়
উপজেলা পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার তোমাদের হাত থেকে আমরা দেখতে পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আজকে